ত্রিপুরায় বাঙালিরা কবে সংখ্যাগরিষ্ঠ হলো? ত্রিপুরায় বাঙালিরা কবে আসলো? ত্রিপুরার আধুনিকীকরণে বাঙালিদের কি ভূমিকা? এই সিরিজের আজকে চতুর্থ ভিডিও। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরায় বাঙালিরা কবে সংখ্যাগরিষ্ঠ হলো? জনসংখ্যার পরিবর্তনের ইতিহাস এবং তার প্রভাব। ত্রিপুরার ইতিহাসে জনসংখ্যাগত পরিবর্তন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বহু শতাব্দী ধরে ত্রিপুরা ছিল মূলত একটি উপজাতি অধ্যুষিত রাজ্য এবং যারা এখানে বাস করত তাদেরকে বলা হতো আদিবাসী। পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, হালাম, চাকমা এবং অন্যান্য জনগোষ্ঠী ত্রিপুরার সমাজে প্রধান অংশ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক সুযোগ এবং বিশেষ করে দেশ ভাগের ঘটনায় ত্রিপুরার জনসংখ্যার কাঠামো গভীরভাবে পরিবর্তিত হয়। প্রাচীন ও মধ্যযুগে ত্রিপুরার বাঙালিদের উপস্থিতি থাকলেও তাদের সংখ্যা খুব বেশি ছিল না। শুধুমাত্র প্রশাসনিক ক্ষেত্রে যারা, সাংস্কৃতিক ক্ষেত্রে যারা, অথবা রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যাদের অংশগ্রহণ ছিল তারাই ছিল এখানের বাসিন্দা। মানিক্য রাজাদের সময় কিছু বাঙালি পরিবার প্রশাসনিক ও কৃষি উন্নয়নের জন্য ত্রিপুরায় এসেছিল এবং তাদেরকে আমন্ত্রণ করে আনা হয়েছিল। আবার চাকলা রুশনাবাদের কৃষি, অর্থনীতি ও মুঘল শাসনের বিস্তারের ফলে সমতল অঞ্চলে বাঙালি কৃষকদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়। কিন্তু তখনও পাহাড়ি অঞ্চলে উপজাতিরাই ছিল সংখ্যাগরিষ্ঠ। কিন্তু ঊনবিংশ শতকের শেষ এবং বিংশ শতকের প্রথম ভাগে ত্রিপুরার জনসংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। ব্রিটিশ প্রশাসনিক প্রভাব, কৃষি সম্প্রসারণ এবং বাণিজ্যিক যোগাযোগের কারণে সমতল অঞ্চলে নতুন বসতি তৈরি হয়। এই সময় কুমিল্লা, নোয়াখালী, সিলেট এবং চট্টগ্রাম থেকে অনেক বাঙালি পরিবার ত্রিপুরায় এসে বসবাস করতে শুরু করে। যদিও এই সম্পূর্ণ অঞ্চল ত্রিপুরা রাজ্যের অধীন ছিল, তবে এই পরিবর্তন ছিল ধীর গতি এবং তাতে ত্রিপুরার জনসংখ্যার সামগ্রিক ভারসাম্য তেমনভাবে বদলায়নি। সবচেয়ে বড় পরিবর্তন আসে 1947 সালের দেশ ভাগের পর। ভারত ভাগ এবং পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়ে গেলে তার নাম হয় পূর্ব পাকিস্তান। এই সময় সাম্প্রদায়িক উত্তেজনা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতার কারণে বহু হিন্দু বাঙালি পরিবার পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসতে বাধ্য হয়। ত্রিপুরার মানিক্য শাসকেরা সেই বাঙালি উদ্বাস্তুদের পৃষ্ঠপোষকতা করেন, কেননা মানিক্য শাসনের মূল চাবিকাঠি ছিল এই বাঙালি। তাই বাঙালিদের অবদান আধুনিক ত্রিপুরার মানিক্য শাসকগণ কখনো ভুলেননি। ভৌগোলিকভাবে নিকটবর্তী হওয়ার কারণে ত্রিপুরা এই উদ্বাস্তুদের একটা প্রধান আশ্রয়স্থল হয়ে ওঠে এবং তারা রাজার প্রোটেকশন পায়। 1947 থেকে 1951 সালের মধ্যে ত্রিপুরায় বিপুল সংখ্যক উদ্বাস্তু এসে বসবাস শুরু করে। আর এখানে একটা জিনিস বলতে হবে আমাদের, তখন ভারতবর্ষের পরিকাঠামো রাজন্য শাসিত রাজ্য, আর 1949-এর পর ত্রিপুরা হয়ে যায় ভারতবর্ষের অংশ। তাহলে বুঝতে হবে এই যুগ সন্ধিক্ষণের পর্যায়টাকে। 1947 থেকে 1951 সালের মধ্যে ত্রিপুরায় বিপুল সংখ্যক বাঙালি বসবাস করতে শুরু করে, আর তাদের অনেকে প্রথমে অস্থায়ী শিবিরে থাকলেও পরে ধীরে ধীরে বসতি গড়ে তোলে। এই উদ্বাস্তু আগমনের ফলে ত্রিপুরার জনসংখ্যা দ্রুত পরিবর্তন হয় এবং দ্রুত বৃদ্ধিও পায়। 1951 সালের জনগণনা অনুযায়ী ত্রিপুরায় বাঙালির জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং কয়েক দশকের মধ্যে তা সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে। তারা সংখ্যার এই পরিবর্তনের ফলে ত্রিপুরার সমাজ ও অর্থনীতিতে নতুন বাস্তবতার সৃষ্টি হয়। একদিকে বাঙালি খেদাও, বাঙালিদের উপরে আক্রমণ শুরু হয় এবং সশস্ত্র আন্দোলন শুরু হয়, যাদের অনেকেই এখনো রয়েছেন বাঙালি বিদ্বেষ মনোভাবাপন্ন। একদিকে উদ্বাস্তু বাঙালিরা নতুন জীবন শুরু করার জন্য সংগ্রাম শুরু করছিল, অন্যদিকে উপজাতি সমাজের মধ্যে নিজেদের ভূমি,
সংস্কৃতি ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এই পরিস্থিতি ত্রিপুরার উপজাতি রাজনীতি উত্থানের একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। আমাদের এই বিষয়টি উপলব্ধি করতে হবে। পরবর্তী সময়ে ত্রিপুরার উপজাতিদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা সংক্ষেপে TTAADC। এই ব্যবস্থার মাধ্যমে উপজাতি অঞ্চলে প্রশাসনিক ও স্বায়ত্তশাসন প্রদান করা হয়, তাদের সাংস্কৃতিক ও সামাজিক অধিকার সংরক্ষণের চেষ্টা করা হয়। ত্রিপুরার এই ইতিহাস শুধু জনসংখ্যার পরিবর্তনের ইতিহাস নয়, এটি একটি জটিল সামাজিক পরিবর্তনের ইতিহাস। মানিক্য রাজাদের আমলে বাঙালিদের আগমন, চাকলা রুশনাবাদে কৃষি অর্থনীতি, মুঘল ও ব্রিটিশ শাসনের প্রভাব এবং দেশভাগের পরে উদ্বাস্তু আগমন, এই সমস্ত ঐতিহাসিক ঘটনাই মিলিতভাবে ত্রিপুরার বর্তমান সমাজ গঠন করেছে। আজকের ত্রিপুরায় একটি বহু সাংস্কৃতিক সমাজ, যেখানে উপজাতি ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতি উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এই ইতিহাসকে বোঝা ছাড়া ত্রিপুরার সমাজ, রাজনীতি এবং সংস্কৃতিকে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়। তাহলে বাঙালিদের আগমন, ঐতিহাসিক প্রেক্ষাপট, সংখ্যাগত পরিবর্তন, ডেমোগ্রাফিক চেঞ্জ, এই প্রত্যেকটা বিষয় ঐতিহাসিক ধারায় হয়েছে, হঠাৎ করে কোনো বিষয় হয়নি। আর বিশেষ করে উপমহাদেশে 1947-এর দেশভাগ সমগ্র কাঠামোকে পরিবর্তন করে দিয়েছিল। যে পরিবর্তনটা শুরু হয়েছিল 1757 সালের পলাশীর যুদ্ধের পর থেকে 190 বছরের দীর্ঘ ব্রিটিশ শাসনের ফলে এই উপমহাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিকাঠামো চেঞ্জ হয়ে গিয়েছিল। আর যেটা সবচেয়ে বেশি পরিবর্তন রূপান্তরিত করেছিল সেটা হচ্ছে 1947-এর দেশভাগ। 1947-এর দেশভাগের সময় প্রায় 600 এর কাছাকাছি রাজন্যশাসিত রাজ্য ছিল, যারা পরবর্তী সময়ে ক্রমে ভারত ইউনিয়নে যোগদান করেছে। তাহলে ভারত ইউনিয়নে যোগদান করার পূর্বের পরিস্থিতি আর ভারত ইউনিয়নে যোগদান করার পরের পরিস্থিতি, দুইটাকে মিলিয়ে নিয়ে একটা বিভেদ তৈরি করার চেষ্টা প্রত্যেকটা রাজ্যের মধ্যে পরিলক্ষিত হয়। আর ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। তাহলে এই পর্বে প্রত্যেকটা ভিডিও, যেখানে ভাগ 1, 2, 3, 4 পর্যন্ত প্রত্যেকটা ভাগ দেখলে অবশ্যই ত্রিপুরার এই ঐতিহাসিক পরিকাঠামোগত পরিবর্তন, জনসংখ্যাগত পরিবর্তন, সাংস্কৃতিক বিভাজন এবং উপজাতি বাঙালি বিভেদ আর ঐক্যের মূল ঐতিহাসিক ধারাকে উপলব্ধি করা সম্ভব হবে। তাহলে প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। উপজাতি বাঙালি ঐক্য আরও মজবুত হোক, সেই হিসাবে আমরা প্রত্যেকেই কাজ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।